আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। দাবদাহ থাকবে আরও ৩ দিন, পানি ছিটিয়ে স্বস্তি আনার চেষ্টা ঢাকা উত্তর সিটির। স্কুল খুলছে কাল, শিক্ষার্থীদের পানি রাখা ও রোদে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। চাপের কারণেই নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় পার্টি, জিএম কাদেরের দাবি। চলমান দাবদাহ আরও ৩ দিন থাকবে, এরপর ১ সপ্তাহ বিরতি দিয়ে আবার তা শুরু হবে। আজ এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে প্রচণ্ড গরমে রাজধানীর বাসিন্দাদের স্বস্তি দিতে সড়কে পানি ছিটানো শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই উচ্ছ্বাস প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি পাওয়ার উচ্ছ্বাস। রাজধানীর তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, তখন এমন উদ্যোগ ঢাকা উত্তর সিটির। তাপদাহ থেকে সাময়িক মুক্তি দিতে শনিবার ঢাকা উত্তরে 3টি ওয়াটার স্প্রে মেশিনে পানি ছিটানো শুরু করে নগর কর্তৃপক্ষ। তার জন্য একটু ভালো লাগতেছে, ঠান্ডা মনে করেন যে গা পর ঘুরে গেছে, এখন আরো আরাম পাইবো গরমে রিক্সা চালাইতে। আর এটা যে কোনো একদম একটা রিয়েলিটি বৃষ্টির মতো, এই গরমে যদি এরকম একটা বৃষ্টি পাওয়া যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। একই সাথে প্রতিটি ওয়ার্ডে 3টি ভ্রাম্যমাণ ভ্যানে বিশুদ্ধ খাবার পানি সরবরাহেরও উদ্যোগ নেওয়া হয়েছে। পানিটা খাওয়ার পরে একটু মানে ফ্রেশ লাগে, সেখানে দোকান থেকে কিনে খাইতে হয়, আর এখানে যদি ফ্রি পানি, ভালো পানি পাচ্ছি। সকালে আগারগাঁওয়ে এই কার্যক্রম পরিদর্শন করে মেয়র জানান, প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত পানি ছিটানো হবে। আজকের থেকে দুটো গাড়িতে প্রায় 4 লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। এদিকে আবহাওয়া অফিস বলছে, মে মাসের শুরুতে বৃষ্টি হবে, পরে আবার বাড়বে তাপমাত্রা। কন্ডিশন এটা আরও 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে। তারপরে যেটা হবে, একটু একটু করে তাপমাত্রা কমবে, নতুন করে মৃদু থেকে মাঝারি তাপদাহ আবার চলে আসবে। সেটা হচ্ছে প্রথম সপ্তাহে, মেয়ের প্রথম সপ্তাহে পর্যায়ে হবে। তাপদাহ পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন এই আবহাওয়াবিদ। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে তীব্র গরমের মধ্যেই কাল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে প্রতিষ্ঠানগুলো শ্রেণী কার্যক্রম চালুর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সকাল 8টা থেকে বেলা 11:30টা পর্যন্ত। শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি সাথে রাখা এবং রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ঈদুল ফিতরের ছুটির পর 21 এপ্রিল দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও দেশ জুড়ে দাবদাহের কারণে আরও 1 সপ্তাহ বাড়ানো হয় ছুটি। অবশেষে 28 এপ্রিল রবিবার খুলছে সব প্রতিষ্ঠান। শ্রেণী কার্যক্রম শুরু করতে প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানগুলো। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি পর্যাপ্ত আলো বাতাস, বৈদ্যুতিক পাখা এবং হাত ধোয়া ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রেখেছে রাজধানীর বেশিরভাগ স্কুল কলেজ। প্রত্যেক রুমে ফ্যান আছে এবং যেহেতু উভয় পাশে জানালা আছে, তাই এয়ার ফ্লো খুব ভালো। এটা আমাদের একটা পজিটিভ দিক। ছাত্রদের প্রতি আবারও যে ইনস্ট্রাকশন আমরা দিয়েছি, যেন যখন টিফিন হয় তখন খুব বেশি ঘোরাঘুরি না করে। আগামী দিনের যে ক্লাস রুটিন, সেটা শিডিউল ঠিক করেছি এবং আমাদের যে ক্লাসগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আজকে, এবং পানির ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে আছে। তাপ প্রবাহের কথা মাথায় রেখে শিক্ষার্থীদের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। টেম্পারেচার যেভাবে ডে বাই ডে বাড়ছে, এখন 42-43 এক্সিড করছে, এটা হিটস্ট্রোকের একটা সম্ভাব্য তাপমাত্রা। আর স্কুলে যখন যাবে তখন তারা একটা পানির বোতল নিয়ে যাবে। খাবারের ভিতরে স্পাইসি জাতীয় খাবারগুলো না রাখা ভালো। বাচ্চাকে শিখাতে হবে ঘামাইলে ঘামটা মুছে নেওয়ার জন্য, বেশি বেশি রোদে দৌড়াদৌড়ি করবে না। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চলবে সকাল 8টা থেকে বেলা 11:30টা পর্যন্ত।
তবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্বলি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। তবে রাজধানীর বাইরের চিত্র কিছুটা ভিন্ন। স্কুলে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ফ্যান ও সুপেয় পানির সরবরাহ নিশ্চিতে কিছু প্রতিষ্ঠানে তৎপরতা থাকলেও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই তেমন কোনো প্রস্তুতি নেই। রবিবার খুলছে স্কুল, তাই বাগেরহাটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে ধোয়া মোছার কাজ। একই সাথে গরমের কারণে শ্রেণীকক্ষে পর্যাপ্ত পাখা ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তার আগে আইসে সব ঝাড়ু টাড়ু দিয়ে বেঞ্চ পানি দিয়ে বালতিতে পানি নিয়ে মুছে টুছে খুব সুন্দর ক্লিয়ার করেছি। তারপরে ফ্যান ট্যান সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, বাথরুম টুম সব ক্লিয়ার করা। দুটো গভীর নলকূপ অর্থাৎ ডিপ টিউবওয়েল যেটাকে আমরা বলি সেটা আছে, যথেষ্ট পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং আমাদের ফ্যানগুলো শ্রেণী কক্ষের যে ফ্যান সেটাও পর্যাপ্ত পরিমাণ আছে। দু একটা ফ্যান যদি নষ্ট থাকে ইলেকট্রিশিয়ান আছে, তাদের দ্বারা মেরামত করাবো। বাগেরহাট পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি থাকলেও জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আগাম কোনো প্রস্তুতি নেই। গোপালগঞ্জের প্রায় 90% স্কুলে নিজস্ব বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, অথবা স্যালো টিউবওয়েলের পানি একমাত্র ভরসা। তীব্র তাপপ্রবাহের এই সময়ে রোববার থেকে স্কুল খোলার নির্দেশনা এলেও স্কুল কর্তৃপক্ষের নেই তেমন কোনো প্রস্তুতি। সার্বিক সবকিছু চিন্তা ভাবনা করেই শিক্ষা কার্যক্রম চালু করছেন, কিন্তু এইটা আমাদের এই অঞ্চল বা বিভিন্ন জায়গার তাপপ্রবাহটা বিবেচনা করে অবশ্যই আরও এক সপ্তাহ মনে হয় বন্ধ করলে খুবই ভালো হবে। বেশিরভাগ স্কুলেই টিনের ছাদ, ফ্যান থাকলেও তা বিকল। এই অবস্থায় শিশুরা অসুস্থ হয়ে যাবে বলে মনে করছেন অভিভাবকরা। যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। কোনো স্কুলে দেখা যায় কি 2-1টি ফ্যান আছে, কিন্তু সেগুলিও সচল না। সব দিক বিবেচনা করে আমি আমার বাচ্চাকে স্কুলে পাঠাতে এক প্রকার ভয় পাচ্ছি। সাভারের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তেমন কোনো প্রস্তুতি নেই, অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে শ্রেণীকক্ষগুলো। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। চলমান তাপপ্রবাহের শিকার হচ্ছে রাজশাহী ও নওগাঁর আম বাগানগুলো। ঝরে যাচ্ছে গুটি। এই অবস্থায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, হতাশ চাষি ও বাগান মালিকরা। রাজশাহীর অর্থনীতির বড় চালিকা শক্তি আম, কিন্তু এবার বৈশাখের খরতাপে পুড়ছে গোটা বরেন্দ্র অঞ্চল। বৃষ্টির দেখা নেই দীর্ঘ সময়, বৈরী আবহাওয়ায় ঝরছে আমের গুটি। বাগানে সেচ দিয়েও খুব একটা ফল পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় আর্থিক ক্ষতির আশঙ্কায় বাগান মালিকরা। আম ঝুরি সব পড়ে যাচ্ছে, আপনার রোদের তাপমাত্রা প্রচুর পরিমাণ। অতিরিক্ত রোদের কারণে আম ঝরে নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে আমরা পরিচর্যা করছি। তাপদাহের হাত থেকে আমের গুটি রক্ষায় বাগানে পর্যাপ্ত সেচ ও গাছে পানি ছিটানোর পরামর্শ গবেষকদের। আমাদের এই মুহূর্তে আমাদের একমাত্র সেচ দেওয়া এবং পানি স্প্রের মাধ্যমে আমরা আমকে টিকিয়ে রাখতে পারি। একই অবস্থা নওগাঁর আম বাগানগুলোরও। প্রচন্ড খরায় ঝরছে গুটি। এই আমগুলো এবারে পুনরায় ঝরে যাচ্ছে। এইরকম ভাবে আম যদি গাছ থেকে পড়ে যায় আমরা তো লোকসানে পড়ে যাব। ঝরে যাওয়ার কারণে আম উৎপাদন যেভাবে আমার পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাবো না। এই তাপদাহ আরো কয়েকদিন থাকবে বলে জানান আবহাওয়ার কর্মকর্তারা। এটা আরো বেশ কয়েকদিন স্থায়ী হবে এবং এরপরই আর কি ইনশাল্লাহ এটা তাপমাত্রা কমে যাবে। এপ্রিল জুড়ে নওগাঁর তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দীপ্ত, বার্তাকক্ষ। চলমান তাপপ্রবাহে যশোরের চাঁচড়ায় রেণুপোনা উৎপাদন ও বিক্রিতে দেখা দিয়েছে চরম বিপর্যয়। তীব্র গরমের কারণে মারা যাচ্ছে বেশিরভাগ রেণুপোনা, ফলে হুমকির মুখে পড়েছে চলতি মৌসুমের উৎপাদন লক্ষ্যমাত্রা। দেশের সবচেয়ে বড় রেণুপোনার মোকাম হিসেবে পরিচিত যশোরের চাঁচড়া এলাকা। চলমান তাপপ্রবাহে এখানে কমেছে রেণুপোনার উৎপাদন। স্থানীয় রেণুপোনা বিক্রেতা ও হ্যাচারি মালিকরা জানান, এ অবস্থা আরও কিছুদিন চলতে থাকলে চলতি মৌসুমে 25% রেণুও উৎপাদন হবে না। খদ্দেররা না আসে, চাষিবারা না আসে, তা আমরা কার কাছে বিক্রি করবো, বিভিন্ন রকমের সমস্যা হয়ে যাবে। আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ মাছের বাজার হলো এই যশোর চাষড়া বাবলাতলা। এই সময় এখানে অনেক ব্যবসা হয়, কিন্তু এই বছর কোনো ব্যবসা নেই, আমরা উৎপাদনই করতে পারিনি মাছ। বেচা কিনাও ডাউন, বৃষ্টি বদলা নেয়। এই বৃষ্টি বদলা দিয়ে মাছের ব্যবসাটা প্রকৃত পানি নিয়ে চলে।
পানিটাই যদি না থাকে তার ব্যবসা হবে কি করে? তীব্র গরমের কারণে কমে গেছে ক্রেতার সংখ্যা। বাইরের থেকে যারা ক্রেতারা আমাদের যশোরে আসে, রেণুপোনা ক্রয় করে, তারা এই মাছগুলো কিনতে আসছে না। তাহলে আমরা উৎপাদনে ব্যাহত হচ্ছি, আমরা উৎপাদন করতে পারছি না, যার কারণের জন্য আমাদের সমস্ত জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে। যশোরের ৩৬টি হ্যাচারিতে বছরে কম বেশি ১.৫ লাখ কেজি রেণুপোনা উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় ৩০০ কোটি টাকা। দীপ্ত বার্তাকক্ষ। বিএনপি ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেরে বাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীতে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির মধ্যে গণতন্ত্র নেই, কিন্তু দলটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছে। বিএনপির গণতন্ত্র হত্যার ইতিহাস রয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যারা নিজেদের করে যাদের গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ আশা নেই। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের কারণে জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে বলে দাবি করলেন দলটির একাংশের চেয়ারম্যান জিএম কাদের। আজ দলের বর্ধিত সভায় তিনি আরও বলেন, জাতীয় পার্টি অনুগত বিরোধী দল হবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দলের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভার আয়োজন করে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে তৃণমূলের নেতারা তাদের মূল্যায়ন তুলে ধরেন। দলটির মহাসচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় পার্টিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। অনেক প্রার্থী যোগ্য, নির্বাচনে তারা নিরপেক্ষতার অভাবের কারণে তারা জয়লাভ আসতে পারেন না। আওয়ামী লীগ তারা আজকে চায় না দেশের কোনো দল থাকুক। প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের তার দলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ আনেন। কথা বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। চাপ আসুন সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষটা আমি ডিটেইলভাবে বলবো না, সেটা আপনারা বুঝে নেবেন। পরোক্ষ চাপ হলো যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে। আমরা গৃহপালিত বিরোধী দল হব না। তৃণমূলের নেতাদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় নেতারা বলেন, মূল জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বেই আছে এবং থাকবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ সহ ৬ দেশে প্রায় ১ লাখ টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত। দেশটির ভোক্তা, খাদ্য ও জনবিতরণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ৯৯,১৫০ টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেওয়ার খবর দিয়েছে দেশটির সংবাদ সংস্থা পিটিআই। বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, আরব আমিরাত, বাহরাইন ও মরিশাসে রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে দেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে কোন দেশে কতটুকু যাবে তা ঠিক করার কথা বলা হয়েছে। বাগেরহাট ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। বাগেরহাটে খুলনা মোংলা মহাসড়কের রামপালে ট্রাক চাপায় নিহত হয়েছে ৩ ভ্যান যাত্রী। সকালে রামপাল উপজেলার চেয়ারম্যানবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোংলাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে 2 জনের মৃত্যু হয়। অন্যদিকে ময়মনসিংহ সদরের আলালপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 4 জন। পুঁজিবাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে গুজব ছড়ানোর দায়ে 3 জনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জানান, চক্রটি ফেসবুক সহ অনলাইনে গ্রুপ খুলে অপপ্রচার চালাতো। তারা শেয়ারের দাম নিয়ে কারসাজি ও গুজব ছড়ানো ছাড়াও বিভিন্ন কোম্পানির নামেও অপপ্রচার চালাতো বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।
পুঁজিবাজারকে অস্থিতিশীল করে সাধারণ বিনিয়োগকারীদের উস্কানি দিয়ে কেউ যাতে স্বার্থ হাসিল করতে না পারে সেই বিষয়ে আমাদের অভিযান কিন্তু চলমান থাকবে। এবং যাদের নাম এসেছে যে আমির হোসেন ওরফে নোরানি এবং নুরুল হক হারুন, আব্দুল কায়ুম, তাদের সাথে আরও কোন কোন চক্র জড়িত তাদের নাম আমরা পেয়েছি, তাদেরকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। মৎস্য ও প্রাণীখাত থেকে বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে হলে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পশু চিকিৎসার ব্যবস্থা নিতে হবে, এমনটাই বললেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব ভেটেরিনারি দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, প্রাণী সম্পদের প্রাণ হল ভেটেরিনারিয়ান, তাদের যোগ্যতম জায়গায় সুযোগ দিতে হবে। অনুষ্ঠানে প্রাণী সম্পদ সেক্টরে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ডক্টর গোলাম শাহী আলমকে দি ভেট এক্সিকিউটিভের পক্ষ থেকে আজীবন সম্মাননা দেয়া হয়। এই সেক্টরটাকে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্র হিসেবে তৈরি করতে হয়, তাহলে অবশ্যই আপনাদের উপস্থিতি এই প্রতিটি ইউনিয়ন ভিত্তিক জায়গায় হওয়া প্রয়োজন। আবারও যুক্তরাষ্ট্রের পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ওহাইও রাজ্যের পুলিশ ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায় ক্যান্টার শহরে একটি বারের মেঝেতে ফেলে ফ্রাঙ্ক টাইসন নামের এক ব্যক্তির ঘাড়ের ওপর পা দিয়ে চেপে ধরে হাতকড়া পরাচ্ছে কয়েকজন পুলিশ। আর টাইসন বারবার বলছেন তিনি শ্বাস নিতে পারছেন না। এরপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। এর আগে 2020 সালে পুলিশের নির্যাতনে মারা যান কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। গাজায় হামাসের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল। গোষ্ঠীটি জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তারা আনুষ্ঠানিক জবাব পেয়েছে। এখন তারা বিষয়টি পর্যালোচনা করবে এবং তার জবাব ইসরায়েলি কর্তৃপক্ষকে জানাবে। এদিকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় শিশুসহ আরও 32 জনের প্রাণ গেছে। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে। মধ্য গাজা ও দক্ষিণের রাফা শহরে ইসরায়েলি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অনেকেই। জাতিসংঘ জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অঞ্চলটি। এই বিপুল ধ্বংসস্তূপ অপসারণ করতে 14 বছর লাগতে পারে। প্রায় 3,70,00,000 টন ধ্বংস অবশেষ সেখানে পড়ে আছে। পাশাপাশি রয়েছে অবিস্ফোরিত গোলাবারুদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অবসানের দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক বিক্ষোভ কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না পুলিশ। গত কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে উঠছে। শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে বিশ্ববিদ্যালয়গুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। প্রতিদিন বিক্ষোভে অংশ নেওয়া শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসগুলোতে গাজায় ইসরায়েলের যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ক্যালিফোর্নিয়ায় শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে চীন হস্তক্ষেপ করতে চাইছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার চীন সফরের শেষ দিন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন তিনি। বলেন, চলতি বছরের নভেম্বরে হতে যাওয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীন প্রভাব বিস্তার ও হস্তক্ষেপ করতে চায়, এই বিষয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে। ব্লিংকেন যখন এই সাক্ষাৎকার দিচ্ছিলেন তখনও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা চীনের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করছিলেন। 1 বছরের কম সময়ের মধ্যে ব্লিংকেন 2 বার চীন সফর করলেন। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। নারী টি-20 বিশ্বকাপের আগে এই সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুতি সারতে চায় জ্যোতি বাহিনী।
কাঠফাটা রোদ, তবু বসে থাকার জো নেই বাঘিনীদের। সেপ্টেম্বরে ঘরের মাটিতে নারী টি-20 বিশ্বকাপ, তাই বৈশ্বিক আসরের আগে ভারতের বিপক্ষে সিরিজটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ। সিলেটের মাটিতে এর আগে ভালো কোনো স্মৃতি নেই টাইগ্রিসদের। এবার ব্যাটিং বান্ধব এই উইকেটে ভালো করার আশা অধিনায়কের। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে 5টা টি-20 খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটার থেকে কামব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সো আমাদের টিমের জন্য একটা বড় অপরচুনিটি সিলেটের মাঠে আমি বলবো যে আমাদের অনেক বড় অর্জন নয় হয়তো বাট ভালো ক্রিকেট খেলার কিছু গুড মেমোরিজ আছে, সো সেগুলোকে নিয়ে ইনশাল্লাহ। সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করেছেন ভারতীয় কাপ্তান, যদিও স্বাগতিকদের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ওমেনিন ব্লুরা। নতুন কন্ডিশনে সিরিজের জন্য আমরা প্রস্তুত। আমাদের নজর ভালো ক্রিকেটের দিকে। আশা করছি দারুণ একটি সিরিজ হবে। গত বছর ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল ভারত নারী দল। সে সময় ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর নানা বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিলেন। পরে তাকে শাস্তির মুখোমুখি হতে হয়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো নারী ফুটবল লিগের তৃতীয় আসর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। প্রথম ম্যাচেই কাঁপিয়ে দিয়েছে প্রথমবারের মতো লিগে জায়গা করে নেওয়া বাংলাদেশ আর্মি। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে লিগের খেলার সময়ে পরিবর্তন এনেছে বাফুফে। রবিবার থেকে প্রথম ম্যাচ হবে বিকেল 5টায় আর দ্বিতীয় ম্যাচ হবে ফ্লাড লাইটের আলোয় সন্ধ্যা 7:30টায়। ফ্লাড লাইট ইস্যুতে যে বিতর্ক চলছিল তার সমাধানও করেছে বাফুফে, এমনটাই জানিয়েছে বাফুফে বস। আসার যখন প্রোগ্রাম হলো প্রোগ্রামে দেখলাম যে ওয়েদার, এই ওয়েদারে ফুটবল খেলা ইজ নট হিউম্যানলি পসিবল। তো সাথে সাথে জেনারেল সেক্রেটারির সাথে আলাপ করলাম যে কীভাবে এটা করা যায়, অর্গানাইজ করো। সে বললো একটা বড় বাজেট লাগবে এবং এনএসবির সাথে কথা বলতে হবে। বললো কথা বলো, বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি, খেলা রাত্রে হবে, নাহলে খেলা হবে না। ফুটবলের উন্নয়নের স্বার্থে বাফুফে ও বিকেএসপিকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে ফিফা। শনিবার বিকেলে ফিফা ও বাফুফের একটি প্রতিনিধি দল বিকেএসপি পরিদর্শনে আসেন। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন প্রতিনিধি দলকে স্বাগত জানান। বাফুফের পক্ষে টেকনিক্যাল ডিরেক্টর AKM সাইফুল বারী টিটু, ফিফার রিজিওনাল টেকনিক্যাল কনসালটেন্ট চকি নেইমো বিকেএসপির সাথে এক সভায় মিলিত হন। আলোচনায় মাঠ সংস্কারের প্রয়োজনীয়তার কথা নিয়ে আলোচনা হলে এ নিয়ে ব্যবস্থা নেবে বলে জানান ফিফার প্রতিনিধি দল। চীনের জিয়াংশু শহরে আন্তর্জাতিক উশু টুর্নামেন্টে 2টি বিভাগে রৌপ্য জিতেছে বাংলাদেশ। আসরে 7টি ক্যাটাগরিতে অংশ নেয় বাংলাদেশ দল। পুরুষ বিভাগে সান্দা ক্যাটাগরিতে অনূর্ধ্ব 85 কেজিতে রৌপ্য জেতেন সুকান্ত। একই বিভাগের অনূর্ধ্ব 48 কেজিতে রৌপ্য জেতেন মোহাম্মদ নয়ন শেখ। ফলে আগামী 11 থেকে 22 নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবর্নে হতে যাওয়া উশু বিশ্বকাপে খেলারও সুযোগ মিলেছে তাদের। এছাড়া প্রতিযোগিতায় অনূর্ধ্ব 60 কেজিতে ব্রোঞ্জ জিতেছেন মোহাম্মদ মিলন আলী। নারী বিভাগে সান্দা ক্যাটাগরিতে অনূর্ধ্ব 53 কেজিতে ইভা ইয়াসমিন দিশা, অনূর্ধ্ব 56 কেজিতে মোসাম্মদ শিখা খাতুন এবং অনূর্ধ্ব 75 কেজিতে কোচি রানী মণ্ডল ব্রোঞ্জ জিতেছেন। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। দাবদাহ থাকবে আরও 3 দিন, পানি ছিটিয়ে স্বস্তি আনার চেষ্টা ঢাকা উত্তর সিটির। স্কুল খুলছে কাল, শিক্ষার্থীদের পানি রাখা ও রোদে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। চাপের কারণেই নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় পার্টি, জিএম কাদেরের দাবি। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।